আমার কাছে যদি প্রেস ফ্রিডম থাকে, সেটাকে যদি আমি ব্যবহার না করি, তাহলে তো এটা একদিন না একদিন ভোতা হয়ে যাবে। এটার জন্য আমি কাকে আসলে দায়ী করব? আমরা সরকারের কাছে অ্যাকাউন্টেবল হতে চাই না, মানে আইনের দিক থেকে আমরা, এটা একটা ব্যাপার, কিন্তু আমরা আপনাদের কাছে অ্যাকাউন্টেবল হতে চাই। সেন্সরশিপ যেটা থ্রু আউট দ্য রেজিম বলেন, 111 সরকারের সময় বলেন, এর কতটুকু সিস্টেমিক ছিল এবং কতটুকু সেলফ সেন্সরশিপ ছিল? কারণ আমি আপনাকে যে কনটেক্সটের জন্য একটা কথা বলি, এই লিস্টারের সম্পাদক জনাব মাহফুজ আনাম অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন বের হওয়ার পর দিন একটি সম্পাদকীয় লেখেন এবং সেখানে উনি অনেক কিছু লেখেন যে অনেক কিছুই আমরা জানতাম বাট আমরা প্রকাশ করিনি বা করতে পারিনি, এরকম একটা ভাষা ব্যবহার করেছিলেন। দ্বিতীয়ত তিনি 5 আগস্টের পরে কোনো একটি সংবাদ মাধ্যমে, প্রচার মাধ্যমে উনি একটা টকশো টাইপের জায়গায় উনি বলেছেন যে আমাদের কাছে অনেক প্রেসক্রিপশন আসতো বিভিন্ন সংস্থা থেকে এবং আমাদের ভুল, এটা সম্পাদকীয় নীতি থেকে ভুল ছিল বা এরকম কিছু, যে আমরা এগুলো যাচাই না করে প্রকাশ করেছি। তো এই জন্য আপনার কাছে প্রশ্ন ছিল, সেন্সরশিপ কতটুকু সিস্টেমিক ছিল বা কতটুকু সেলফ সেন্সর ছিল? ধন্যবাদ। আমি সেলফ সেন্সরশিপ কথাটা এন্ডোর্স করি না। সেলফ সেন্সরশিপ বলে কিছু নেই। আপনাকে চিন্তা করতে হবে যে আমি একজন সাংবাদিক বা আমি একজন ফিল্ম মেকার বা আমি একজন কবি। আমি যদি লেখার সময়, কোনো কিছু একটা প্রডিউস করার সময় আমার কাছে যদি একবারও মনে হয় যে এক্সটার্নাল কোনো প্রেশার আমার উপর আছে, যেটার কারণে আই হ্যাভ টু প্র্যাকটিস দিস সো কল সেলফ সেন্সরশিপ, তাহলে ওটাও এক ধরনের সেন্সরশিপ। সো সেলফ সেন্সরশিপের এখানে কোনো বিষয় নেই। এটা আমার জন্য আসলে খুব বিব্রতকর হবে অন্য কোনো সম্পাদকের কোনো বক্তব্যের ব্যাপারে মন্তব্য করা। আমি ইন জেনারেল যেটা বলতে চাই সেটা হলো যে বাংলাদেশ আজকে যে অবস্থায় এসেছে, এটার পিছনে শুধুমাত্র সেন্সরশিপ কিন্তু দায়ী না। কারণ এই যে ক্ষেত্রটা, এটা কিন্তু আমরা তৈরি করেছে না। ও দেখুন না, একটু অসুবিধা নেই, শি ইজ হ্যাভিং ফান। আমরা যেটা দেখেছি সেটা হলো যে একটু 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 করে, যেটাকে বলেন না, স্ক্রুটা টাইট দেওয়া হয়েছে। হ্যাঁ, 2009-এ যখন আওয়ামী লীগ প্রথম আসলো, মানে এইবারে মোটামুটি রিলেটিভলি একটা ফ্রি ইলেকশনের মাধ্যমে দে হ্যাড এ ভেরি প্রোগ্রেসিভ, লিবারাল, ফরওয়ার্ড লুকিং ম্যানিফেস্টো। তারপরে বিডিআর বিদ্রোহ হলো, তারপরে 2013-11-তে একটা কমপ্লিটলি ফেক একটা ঘটনা সাজানো হলো যে আর্মিতে একটা কু হয়েছে, উইচ ওয়াজ একেবারেই একটা বানোয়াট ঘটনা। তারপরে আরও অনেক কিছু হলো মাঝখানে, 2013 হলো, শাপলা চত্বরের ঘটনা হলো, শাহবাগ হলো, ব্লগারদের মার্ডার করা হলো, আইসিসের একটা উত্থান আমরা দেখলাম, 2018। হ্যাঁ, প্রতিটা ঘটনায় আমি মনে করি যে আমরা বাংলাদেশি সাংবাদিকরা এবং সম্পাদকরা গুরুতরভাবে ব্যর্থ হয়েছি। আমার কাছে যদি প্রেস ফ্রিডম থাকে, সেটাকে যদি আমি ব্যবহার না করি, তাহলে তো এটা একদিন না একদিন ভোতা হয়ে যাবে। এটার জন্য আমি কাকে আসলে দায়ী করব? আপনারা যে এখানে যেমন বলছেন গণতন্ত্রের ভিত্তি হলো মিডিয়া স্বাধীনতা, একটা জিনিস মনে রাখতে হবে যে দুনিয়ার কোথাও এই স্বাধীনতাটা শাসক বা সরকার আমাদেরকে দেয়নি। এটা সব সময় শিল্পীরা, সাংবাদিকরা, সাহিত্যিকরা আদায় করে নিয়েছেন। আমি মনে করি যে এই জায়গাটায় বাংলাদেশের ইন্টেলিজেন্সিয়া, লার্জার ইন্টেলিজেন্সিয়া, এসানদের মতো অনেকে একটা রেজিস্ট্যান্স চালু রাখার চেষ্টা করেছেন, কিন্তু লার্জার যে ইন্টেলিজেন্স, ইন্টেলেকচুয়াল সোসাইটি যেটা ছিল, গুরুতরভাবে ব্যর্থ হয়েছে। এবং এই অজুহাতটা আমি মনে করি এই মুহূর্তে দেয়াটা একটু খারাপ দেখায়। যদি জানতেন কেউ, উচিত ছিল এটা রিপোর্ট করা। কারণ একটা নিউজ পেপারের সাথে একটা রিডারের একটা অলিখিত চুক্তি আছে। আমি আপনাকে 5 টাকা দিয়ে আপনার পত্রিকাটা কিনতেছি এই কারণে, বিকজ দ্য কমিটমেন্ট ইজ যে আপনি যা জানেন সেটা আমাকে জানাবেন। সো একেবারে পিওরলি কমার্শিয়াল ক্যাপিটালিস্ট অ্যাঙ্গেল থেকেও যদি আমি দেখি, তাহলে এইটা এক ধরনের প্রতারণা। আমরা পুরো পৃথিবী জুড়ে যদি দেখি, দেয়ার ইজ অলওয়েজ
হার্ডলস, দেয়ার আর হার্ডলস যেগুলো আসলে ক্রস করেই তারপরে হচ্ছে আপনাকে একটা স্বাধীন মত প্রকাশের জায়গা নিশ্চিত করতে হয়। তো আইনগুলো কঠিন থাকে, এগুলাকে আমাদের সহজ করার জন্য রিফর্মটাই হয়তো আবশ্যক। এই যে ভাই বলছিলেন একটু আগে যে আমাদের মেয়েদের জন্য আসলে অনলাইন স্পিয়ারটা সেফ ছিল না, এরকম কোনো আইনও ছিল না, সেক্ষেত্রেও এটা কাজে লাগে। এ ব্যাপারে তাসনিম ভাইয়ের মত জানতে চাইব। আমি একটা প্রবলেম হলো কি, মানবাধিকার বা রিফর্ম এই সমস্ত আলাপে আমরা সবসময় খুব বেশি আইনের কথা বলি, হ্যাঁ, এবং আমরা যেমন সংবিধানের কথা, এটা নিয়ে একটা শুরু হয়েছে, সংবিধান লিখে ফেলতে হবে, ছিঁড়ে ফেলতে হবে, হোয়াট এভার। প্রবলেমটা হলো যে দেখেন, এই বাই দ্য ওয়ে ডিজিটাল সিকিউরিটি একটা নাম মানে একটু চেঞ্জ করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে। হ্যাঁ, তো 2018-এর আগে তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল না, সাইবার সিকিউরিটি অ্যাক্ট ছিল না। 2009 থেকে 18 পর্যন্ত মানুষ কথা বলতে পারে নাই কেন? আমাদের অন্যান্য আইনও নিবর্তনমূলক ধারা আছে, কিন্তু এগুলো স্পেসিফাই করে দেওয়া হয়েছে যে এটা দিয়ে আপনাকে ধরলে নন মেইলেবল হয়ে যাচ্ছে, আরো সিরিয়াস হয়ে যাচ্ছে। না, এখন তো মানে বিভিন্ন সময় অনেক সাংবাদিক বলার চেষ্টা করেন, কি করবো ওই সময় তো ছিল, ওইটা ছিল, এটা ছিল। হ্যাঁ, তো আরেকটা, যেমন আমি মনে করি যে আপনার প্রফেশনাল প্র্যাকটিসগুলোকে ঠিক করতে হবে। কারণ আপনার অসম্ভব সুন্দর একটা আইন বানালেন, সংবিধানে রাখলেন। ফর এক্সাম্পল, বাংলাদেশে যে মানুষকে গুম করে রাখা হতো, এটা তো সংবিধানের একেবারেই লঙ্ঘন, টর্চার করা হতো, এখনো হয়, সংবিধানের লঙ্ঘন। বাংলাদেশের যে এখনকার যে সংবিধান অনেকটা মানে খুবই মডার্ন একটা সংবিধান, কিছু প্রবলেম ছাড়া। কিন্তু আমরা যদি খালি আইন বদলানো বা আইনি রিফর্মের কথা বলি, এটাতে আমার মনে হয় না যে আমরা ভবিষ্যতে খুব একটা ভালো ফল পাবো। আমাদের আসলে প্র্যাকটিসগুলো ঠিক করতে হবে। এবং আপনারা যারা মিডিয়া নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, আপনারা আমাদের অডিয়েন্স, আপনারা আমাদের কি বলে কনজিউমার, আপনারা আমাদেরকে অ্যাকাউন্টেবল রাখতে হবে। আমি চাই না, এবং এটা নিপুণ হয়তো আমার সাথে এগ্রি করবে, আমরা সরকারের কাছে অ্যাকাউন্টেবল হইতে চাই না। মানে আইনের দিক থেকে আমরা, এটা একটা ব্যাপার, কিন্তু আমরা আপনাদের কাছে অ্যাকাউন্টেবল হইতে চাই। কারণ আমি একটা ভালো কাজ করলে, ভালো সাংবাদিকতা করলে যেরকম আপনাদের ভালোবাসা পাই, প্রশংসা পাই, নিপুণনের টাকা পাই এই 99 বানানোর পর, কিন্তু খারাপ কাজটা করলে বা মানে কোনো জায়গায় ল্যাগিংস থাকলে সমালোচনাটাও আমাদেরকে নিতে হয়। এটা আমাদেরকে সাহায্য করে, এটা আমাদেরকে ভুলগুলো শোধরাতে সাহায্য করে। তো এই প্র্যাকটিসগুলো আমার মনে হয় আইন থেকেও বেশি গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আরও কথা বলা যায়। এ ব্যাপারে কি আপনি মনে করেন যে মিডিয়া কমিশনের ব্যাপারে একটা কথা বলা হয়েছে, বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অনেকদিন ধরে এটা বাজারে এই কথা রয়েছে, আমরা বড় রাজনৈতিক দলগুলোর ম্যানিফেস্টোতেও দেখেছি যে তারা স্বাধীন মিডিয়া কমিশন, সাবেক বিচারক এবং ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডার, সাংবাদিক, তাদের সবার সমন্বয় করতে চায়। প্রফেশনাল যে বিষয়টা আপনি বললেন, এই ব্যাপারে কি মিডিয়া কমিশন জোরালো ভূমিকা রাখতে পারে? মিডিয়া কমিশন তো একটা হয়েছে, এখনো পুরোপুরি হয় নাই। কামাল আহমেদকে অ্যাপয়েন্ট করা হয়েছে। সেটা মিডিয়া সংস্কার কমিশন, আর এটা স্বাধীন মিডিয়া কমিশন, যেটা আসলে আপনাকে রেগুলেট করবে, আপনার রেগুলেটরি অথরিটি না, মিডিয়া কাউন্সিল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা সেলফ রেগুলেশনের উপর ডিপেন্ড করে যে কীভাবে কতটুকু। দেখেন, এখানে একটা আমি একটু বলে নিই। আজকে যেহেতু আপনারা এখানে বলছেন যে ভিত্তি, গণতন্ত্রের বা রাষ্ট্রের ভিত্তি হিসাবে আমরা মডার্ন পলিটিক্যাল সায়েন্সে আমরা তিনটা বুঝি না, যে জুডিশিয়ারি, এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার। তো আর চতুর্থ হিসাবে আমরা বলি মিডিয়া। হ্যাঁ, কিন্তু এটাকে আমরা আসলে অন্যান্য জায়গায় যেটা দেখি, এটাকে আমরা আসলে ওই রকম কোনো লিগ্যাল প্রোটেকশন পেতে দেখি না। হ্যাঁ, মানুষের জাস্টিস বা ন্যায়ের ভেন্যুটা হলো কোর্ট। আপনারা ওইখানে গিয়ে ন্যায় প্র্যাকটিস করেন, আইনের শাসন প্র্যাকটিস করেন। পলিটিক্যাল পার্টিসিপেশনের ভেন্যুটা হলো পার্লামেন্ট, জনপ্রতিনিধিরা ওইখানে যাচ্ছে। তারপরে এক্সিকিউটিভ, জনগণের কর্মচারীদের যে কাজটা সরকারের, প্রতিটা ক্ষেত্রে দেখবেন যে কোনো না কোনো প্রোটেকশন, সোশ্যাল, লিগ্যাল, লজিস্টিক্যাল প্রোটেকশন প্রত্যেকের আছে। বাংলাদেশের কোর্টের যেমন জাজ সাহেবরা, ওনারা অনেক প্রোটেকশন পান। কিন্তু মিডিয়ার ক্ষেত্রে
মিডিয়া হলো মানুষের বাক স্বাধীনতা চর্চা করা এবং ইনফরমেশন কনজিউম করার একটা ভেন্যু। হ্যাঁ, ওইখানে আমরা এই ধরনের কোনো প্রোটেকশন দেখি না। আমার মনে হয় যে এটা এই জায়গাটায় কাজ করা দরকার। আমি বলবো যে কোনো কমিশন বা কোনো বিশেষ আইন কখনোই কাজ করবে না যদি না আমরা যারা ইন্ডাস্ট্রি প্র্যাকটিশনার্স আছি, আমরা যদি এখানে একটা শক্ত ভূমিকা না রাখি। এবং বাই শক্ত ভূমিকা আমি বলবো যে নেত্র নিউজের সম্পাদক হিসাবে আমার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হবে ভালো সাংবাদিকতা করা এবং নিপুণদের মতো নির্মাতাদের ভালো কন্ট্রিবিউশন হবে একেবারে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের বিভিন্ন ফিকশন, নন ফিকশন, ডকুমেন্টারি এগুলো বানানো। এটা আমরা যদি যত বেশি করতে পারবো, যত বেশি লোক করতে পারবো, ততই এই আমাদেরকে দমন করা, পীড়ন করা, রেস্ট্রিক্ট করাটা এটা যে কোনো সরকারের জন্য কঠিন হয়ে যাবে। অনেক ধন্যবাদ। কর্পোরেট হাউসগুলো যেগুলো, সেগুলো আমাদের মিডিয়া হাউসগুলোকে দখল করছে। এটা পুরো পৃথিবীতেই হচ্ছে, শুধু বাংলাদেশ না। কিন্তু আমরা দ্য গার্ডিয়ান যেরকম ইউকেতে আছে একটি কনজিউমারদের টাকায় চলা একটা মিডিয়া হাউস, এই জাতীয় কোনো মিডিয়া হাউসের উত্থানও আমরা এশিয়াতে তো দেখছি না, বা সাউথ এশিয়াতে বিশেষ করে আমরা দেখছি না, আমাদের দেশে তো দেখছি না। তো কর্পোরেটাইজেশন অফ দ্য মিডিয়া অ্যান্ড এটা থেকে আসলে বের হওয়ার কোনো উপায় আছে কিনা? মিডিয়া হাউস চলতে টাকা লাগে, এটাও সত্য, কিন্তু এর বাইরে কোনো পথ আছে কিনা, বা গার্ডিয়ানের মতন একটা সংবাদ মাধ্যম প্রতিষ্ঠা করা কতটুকু ফিজিবল আমাদের দেশে, এই সংক্রান্ত একটা আলোচনা শুনতে যাবে। এরপরে সাগররুনির ব্যাপারেও আপনি আপনার মতামত ব্যক্ত করবেন। সাগররুনির ব্যাপারে আমার কোনো মতামত নাই, ওই মামলা আমিও অপেক্ষায় আছি। প্রথম কথা হলো যে বাংলাদেশের, আমরা ইনফ্যাক্ট এই ইভেন্টের আগে আমি আর নিপুণ কথা বলতেছিলাম যে বাংলাদেশের মিডিয়া মার্কেটটা এত ফার্টাইল, এত উর্বর। আপনি দেখবেন যে আপনি যদি ইউটিউবের ভিউ দেখেন এক একটা ভিডিওর, মানে লক্ষ লক্ষ মানুষ সেটা দেখতেছে, কনজিউমার কিন্তু আছে। আমি নিজে এজ এ মিডিয়া কনজিউমার আমি বলতে পারি, আমি মহানগর দেখার জন্য আমি হইচইয়ের একটা সাবস্ক্রিপশন কিনছি। হ্যাঁ, তো ওইটা আমার প্রতি বছর, আবার আপনারা যত টাকা দেন আমার এর থেকে অনেক বেশি দিতে হয়, আমার 400 ক্রোনার করে দিতে হয়। তো ওই প্রতি বছর আমি ওটা খালি রিনিউ করি ওটা দেখার জন্য। এইবার আবার করতে হবে, মহানগর 3-এর একটা টোপ সে দিয়ে রাখছে। তো কিন্তু আমার পয়েন্টটা হলো যে মার্কেটটা খুবই খুবই উর্বর। এখানে আপনি এন্টারটেইনমেন্ট কন্টেন্ট দেন, রিলিজিয়াস কন্টেন্ট দেন, সাংবাদিকতা দেন, আবার কিছু ইউটিউবার আছে না ওই যে বসে বসে চিল্লায়, নাচে, গালাগালি করে, ওগুলোও করেন। সব কিছুরই মার্কেট আছে। তো এইখানে আমি মনে করি যে শুধু কর্পোরেট মিডিয়ার কথা বলার তো দরকার নেই। সাংবাদিকরা এখন অনেক জায়গায়, গার্ডিয়ানের কথা আপনি বললেন, কিন্তু ব্রিটেনে বা যুক্তরাষ্ট্রে অনেকগুলো কিন্তু এখন কোঅপারেটিভ নন প্রফিট জার্নালিজম চালু হচ্ছে। যেমন নেত্র নিউজ নিজে একটা নন প্রফিট প্ল্যাটফর্ম অফ পাবলিক ইন্টারেস্ট জার্নালিজম। তো এইখানে আমার এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল এই ব্রেকে, উনি বলছিলেন যে এই মিডিয়া তো কারো না কারো স্বার্থ সার্ভ করে, ইন্টারেস্ট সার্ভ করে, এবং এটা তো একটা খুব পাওয়ারফুল একটা টুল। তো আমি বললাম হ্যাঁ, আমি এটা মানি, প্রতিটা মিডিয়া হাউস কারো না কারো স্বার্থ সার্ভ করে। নেত্র নিউজের সাথে, ফর এক্সাম্পল, নেত্র নিউজের মডেলটার সাথে কর্পোরেট মিডিয়া বা লিগেসি মিডিয়া, এটার একটা পার্থক্য হলো যে আমরা নিজেদেরকে আগেই বলে নিয়েছি যে আমরা জনস্বার্থ সাংবাদিকতা করি। স্বার্থ শব্দটা ওইখানে কিন্তু আছে। আমরা কোনো মালিকের বা কোনো কর্পোরেশনের স্বার্থ আমরা সার্ভ করবো না, আমরা জনগণের, গণতন্ত্রের এবং মানবাধিকারের যে স্বার্থ সেটা সার্ভ করবো। এটা করার আগে আপনাকে ওই মার্কেটটা খেয়াল করতে হবে। এইখানে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা যখন ডয়চে ভেলেতে যখন আমরা র্যাব নিয়ে, আপনারা হয়তো অনেকে দেখেছেন, একটা জয়েন্ট ইনভেস্টিগেশন করি এবং সেখানে র্যাবের ফর্মার 2জন কমান্ডার এসে হুইসেল ব্লোয়ার হিসেবে কথা বলেছিলেন। তো ওই ভিডিওটা রিলিজ হওয়ার আগের দিন আমাদের একটা ইন্টারনাল মিটিং ছিল। তো আমার ডয়চে ভেলের কলিগরা বলতেছিল যে আচ্ছা তোমার কি মনে হয় এটার ভিউ কত হতে পারে? আমি বলছি যে
it will cross 1 million in less than 24 hours. তো ওরা তো জার্মান, ওরা তো ওই মার্কে চিন্তা করতেছে। শি ওয়াজ লাইক এটা কী বলো, এটা অসম্ভব। হ্যাঁ, এবং আমরা সম্ভবত 1 মিলিয়ন ক্রস করছি ইন লেস দেন 6 আওয়ার্স। হ্যাঁ, এবং তারা তো অবাক এটা, কিন্তু আমাদের মার্কেটটা কিন্তু ওই রকম, এবং এইরকম সিরিয়াস বলতে গেলে খুবই ডার্ক একটা কন্টেন্ট, সেটারও কিন্তু ফর দ্য ওয়ান্ট অফ এ বেটার ওয়ার্ড একটা মার্কেট আছে। আমার মনে হয় যে বাংলাদেশের মতো দেশে, যেখানে এই ঘরের মধ্যে আপনি যদি 4টা লোকের সাথে কথা বলেন, 4টা ইন্টারেস্টিং স্টোরি পাবেন। হ্যাঁ, এইরকম উর্বর মিডিয়ার জন্য, ফিকশনের জন্য উর্বর সমাজ আপনি পৃথিবীতে খুব কম পাবেন। আমি বলবো যে আমি খুবই আশাবাদী যে সামনে আমরা কর্পোরেটাইজেশনের বাইরে গিয়ে জনগণের মিডিয়া নিয়ে আমরা কাজ করতে পারবো, যদি আমরা সাংবাদিকরা এবং নির্মাতারা ওই ভূমিকাটা শক্তভাবে নিতে চাই। পদত্যাগপত্র, রাষ্ট্রপতির পদত্যাগ, রাষ্ট্রপতিকে অপসারণ, সংবিধান, নির্বাচন, কোন পথে আমরা? কোন পথে আমরা, আচ্ছা, বা কোন পথে যাওয়া উচিত? আমার ইনফর্মড এস্টিমেট হলো যে বাংলাদেশে একটা ভালো নির্বাচন হবে 2025-এর শেষের দিকে। আমি সংক্ষেপেই রাখি এটা। যেটাই বলি না কেন, নির্বাচন যেটাই, যদি ধরেন আমরা ডিসেম্বরে নির্বাচন হয়ে যাচ্ছে, আমরা ধরে নিলাম এমন একটি প্রেক্ষাপট যেখানে আগস্টে ডিসিশন হলো যে ডিসেম্বরে নির্বাচন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তো নির্বাচন নেওয়ার কথা নেই। বিচার কাজটা নিয়ে প্রশ্ন, বিচারটা আপনি এই সরকার এক্সটেনশন হোক, নির্বাচন আগামীকাল হোক, 10 বছর পরে হোক, একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক, বিচারটা নিয়ে তো আমাদের সবার, নির্বাচিত সরকারের পক্ষে থাকুক বিপক্ষে থাকুক, আমাদের সবার একটা কথা যে বিচারের জায়গাটাতে আমরা কোথায় আছি, কোথায় থাকা উচিত ছিল। কারণ ব্যক্তিগতভাবে এবং দ্য বাংলাদেশ ডায়ালগ থেকে আমরা আগের আলোচনায় বলছি, বিচার কাজ দ্রুততম সময়ের মধ্যে শুরু করতে হবে, কারণ এটা একটা লম্বা বিচার হবে। এই বিচার আমরা দ্রুত বিচার আইনেও খুব দ্রুত শেষ করতে পারবো না। বিচারের ক্ষেত্রে আমি মনে করি আমার মেজরিটি ওপিনিয়নের সাথে আমার মিল হবে না। আমি আইসিটিতে এই বিচারের পক্ষপাতী না। আমি মনে করি, এবং আই হ্যাভ গুড রিজনস, এখন এত লম্বা করে হয়তো বলতে পারবো, যে নিবর্তনমূলক এবং বিতর্কিত আদালতে 14 জন মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে অত্যন্ত অস্বচ্ছ উপায়, এবং এদের বেশিরভাগই এমন একটা পার্টির লোক যারা রাজনৈতিক আদর্শের দিক থেকে একেবারেই আমার বিপরীত। কিন্তু আমাকে এই কথাটা বলতেই হবে। আপনি যদি ওই রায়গুলা, মেনি অফ ইউ আর লয়ার্স, আপনারা যদি আব্দুল কাদের মোল্লার ফাঁসির যে রায় হলো সুপ্রিম কোর্টে, আপনারা যদি আব্দুল ওয়াহাব মিয়ার ডিসেন্টিং অপিনিয়নটা পড়েন, আপনারা নিজেরাই হয়তো বলবেন যে এই লোকের তো আসলে জেলই হওয়ার কথা ছিল। আমি এটা প্রকাশ্যে বলতেছি। তো ওই রকম একটা কোর্টকে দিয়ে আবার আপনারা এই মানবতা বিরোধী অপরাধের বিচার করার কথা যদি বলেন, এটা একটা এথিক্যাল একটা সমস্যা থাকে। আরেকটা স্ট্র্যাটেজিক্যাল সমস্যা আছে, কারণ বেশিরভাগ যারা অপরাধী, শেখ হাসিনা, তারেক সিদ্দিক, বেনজির, মনিরুল, এরা তো দেশ থেকে পালাই গেছে। আমরা যতদূর জানি যে প্রত্যেকেই কয়েক মিলিয়ন ইফ নট বিলিয়ন ডলারের মালিক। এরা দেশের বাইরে থাকবে এবং আগামী 20 বছর 25 বছর বাংলাদেশে যে সরকারই আসুক না কেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নাশকতা বা হোয়াটএভার করার চেষ্টা করবে। এদেরকে দেশে ফেরত আনাটা জরুরি, এবং দেশে ফেরত এনে বিচার করাটা জরুরি। সেটা হবে না যতদিন বাংলাদেশের মানুষের যে একটা ফ্যাসিনেশন আসছে না, যে ফাঁসি দিতে হয় সব বিচারের। হ্যাঁ, কফিটা কেন খারাপ, ক্রিমসনকে ফাঁসি দিয়ে দাও। হ্যাঁ, না, এটা কিন্তু হইতে পারে। আমার মনে হয় যে এটা এই দিকেই একদিন যাবে দেশ। তো এইটা যদি আমরা না করতে পারি, স্ট্র্যাটেজিক সব কিছু হিসাব করে, তাহলে এই বিচারটা আসলে হবে না, এটা আমার আশঙ্কা। একটা ইজি জায়গা ছিল, আমরা রোম স্ট্যাচুতে আমরা স্বাক্ষরকারী দেশ, আমরা খুব ইজিলি সেলফ রেফারেল করতে পারতাম, আইসিসি থেকে স্টার রেফার করে দিতে পারতাম। একটু দীর্ঘ হতো, বাট বিচারটা হতো এবং সঠিক বিচার হতো, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বিচার হতো। আর বিচারের আগে আপনি আরও 2টা পয়েন্ট বলছেন, আমি ভুলে গেছি, কিন্তু আমি একটা পয়েন্ট অ্যাড করি। সংবিধান আমি মনে করি না যে এই সরকারের পক্ষে আসলে চেঞ্জ করা সম্ভব হতো।
আর আরেকটা হলো, আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা যেটা আমি বলতে চাই, এবং মিডিয়ার এটাতে ভূমিকা রাখতে হবে। আনফর্চুনেটলি আমরা মানে নেত্র নিউজ হিসাবে আমরা অতটা সফল হই নাই এই ক্ষেত্রে। এটা আমি দেশে আসার পরে আরও বুঝতেছি এবং সামনে আরও এটাতে আমাদের ফোকাস করতে হবে। সেটা হলো যে চিকিৎসা, আহত যারা এখনও আছেন ওনাদের আসলে চিকিৎসার অবস্থা ভালো না। আমরা বিভিন্ন ফাউন্ডেশন এগুলোর কথা শুনছি, আলটিমেটলি মানে ভালো চিকিৎসা হচ্ছে না, এবং এই পরিবারগুলা যতটা দরকার ততটা সহায়তা পাচ্ছে না। এটা আমাদেরকে এনশিওর করতে হবে, এবং মিডিয়া, লার্জার মিডিয়া আমাদেরকে এই জায়গাটা ফোকাস করতে হবে।